বছরের অস্থিতিশীলতা, অস্থিরতা এবং নৈরাজ্যিক পরিস্থিতি পেরিয়ে একটা নির্বাচিত নতুন সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। প্রায় ২০ বছর পর আবার নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর আগে তারা ৫ বার সরকারে ছিল এবং সেই সরকারগুলো আলোচিত ছিল, সমালোচিত ছিল। সেই সরকারগুলোর ব্যর্থতা ছিল, সফলতা ছিল, ভালো মন্দ মিলিয়ে তাদের একটা বড় অভিজ্ঞতার জায়গা আছে সরকার পরিচালনার। কিন্তু সেই সরকারের নতুন যে সরকার আসছে বিএনপির, সেই সরকারের কে হচ্ছেন প্রধানমন্ত্রী, কে হচ্ছেন রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদে কারা থাকছেন, যদি দলীয় পদ শূন্য হয়ে যায় সেই শূন্য পদে কে থাকবেন, এসব নিয়ে আজকে আমাদের আলোচনা। সেসব আলোচনা আপনাদেরই জল্পনা কল্পনা এবং কৌতূহলের উপর ভিত্তি করে। আমরা প্রথমেই এই আলোচনায় যেটা দেখব সেটা হচ্ছে কে হচ্ছেন প্রধানমন্ত্রী। এই বিষয়টি প্রায় নিশ্চিত যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। কেন নিশ্চিত? বাংলাদেশের যে রেওয়াজ, সাধারণত দলীয় যে প্রধান থাকেন তিনি তার ব্যক্তিত্ব, তার নেতৃত্ব, এসব কারণে তিনি প্রধানমন্ত্রী হন। এবং এখন পর্যন্ত যেসব আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, রাজনীতির বিষয়ে উৎসাহী লোকজনের মধ্যে, দেশি বিদেশি গণমাধ্যমে যে আলোচনাগুলো আমরা দেখছি, সেসব আলোচনায় দেখব যে এই জায়গায় মোটামুটি প্রশ্নহীন ভাবে তারেক রহমানকে এগিয়ে রাখা হয়েছে এবং তারেক রহমান রাজি থাকলে তিনিই হচ্ছেন প্রধানমন্ত্রী। এরপরে আসে রাষ্ট্রপতির পদটির কথা। রাষ্ট্রপতি পদের ক্ষেত্রে বেশ কয়েকটা নাম বিভিন্ন কারণে আলোচনায় আসছে। তার মধ্যে প্রথমেই যার নাম আলোচনায় আসছে, বারবার ফিরে ফিরে আসছে অনেকদিন ধরেই, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তাকে নিয়ে আলোচনা আছে। সেই আলোচনা থাকার কারণও আছে, বেশ কিছু কারণ আছে। দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দেওয়া, মাঠে থাকা এবং বিএনপির মধ্যে এবং বিএনপির বাইরে তিনি আস্থা ও নির্ভরযোগ্যতার জায়গা তৈরি করতে পেরেছেন। রাষ্ট্রপতি হিসেবে এসব কারণে তাকে অনেকে মনে করছেন যে তিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এটা কারো কারো প্রত্যাশার জায়গা থেকেও সেটা তারা করতে পারেন, এরকমও হতে পারে। তো যাই হোক, তিনি আলোচনায় আছেন বিভিন্ন দিক থেকে, বিভিন্ন কারণে রাষ্ট্রপতি পদের জন্য। এর বাইরে আরো একটা বিষয় আলোচনায় আছে, ছোট করে হলেও সেটা আলোচনায় আছে এবং সেই আলোচনার কিছু যৌক্তিকতাও আছে, যৌক্তিকতা তৈরি হয়েছে। এবার যে সংসদ গঠিত হতে যাচ্ছে, সেই সংসদে আমরা দেখব নারীর সংখ্যা খুবই কম। নির্বাচিত নারী সদস্য বিএনপি থেকে থাকছেন মাত্র ৬ জন। এর বাইরে স্বতন্ত্র হিসেবে থাকছেন একজন। মোট ৭ জন নির্বাচিত নারী আর সংরক্ষিত নারী আসনে যে ৫০ জন তারা থাকবেন। তো এই যে নারী স্বল্পতা, সেই নারী স্বল্পতার জায়গা থেকে বাংলাদেশের যে আগের সংসদগুলো বা বাংলাদেশে যে নারী নেতৃত্বের একটা বহুল পরিচিতি, সেই পরিচিতির জায়গা থেকে হয়তো এই পদের জন্য কোনো নারীর কথা ভাবাও হতে পারে। সেই ভাবনার জায়গা থেকে বিএনপির মধ্যেই নারী আছেন, এই পদের জন্য গ্রহণযোগ্য হবেন এরকম নারী কিন্তু বিএনপির মধ্যেই আছে। যে কারণে রাষ্ট্রপতি হিসেবে কোনো নারী যদি চলে আসেন তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। এর বাইরে আরো একটি প্রসঙ্গ যেটি আলোচনায় আছে বিভিন্ন মাধ্যমে, সেই প্রসঙ্গটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ রাষ্ট্রপতি পদে আসছেন কিনা। হতেও পারে অন্তর্বর্তী সরকারের কেউ চলে আসতে পারেন। প্রথমেই যার নামটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার কথা আসছে নানান জায়গা থেকে, নানান জিজ্ঞাসা ও কৌতূহলের জায়গা থেকে লোকজন কৌতূহলী হয়ে উঠেছেন সেই নামটি নিয়ে। এখানে একটি বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে যে দীর্ঘ ২ বছর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় থাকার কারণে, তার সফলতা ব্যর্থতার কারণে সমালোচিত আছেন। সেই সমালোচনার জায়গা থেকে
তাকে নেওয়ার ঝুঁকি বিএনপি নেবে কিনা, বা সেটি একটি প্রশ্ন। হয়তো বিএনপি এই ঝুঁকি এড়ানোর জন্য এই জায়গা থেকে কোনো বিবেচনার জায়গায় নাও যেতে পারে, কিন্তু তাকে রাষ্ট্রপতি হিসেবে না ভাবলেও ভাবার প্রসঙ্গটি এই কারণে এসেছে যে অতীতে আমরা দেখেছি আমাদের এখানে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের যে প্রধান ছিলেন তিনি পরে রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু এটি অনেক সময় আমরা প্রত্যাশা করে থাকি যে এরকম হয়তো হতে পারে। তো এই জায়গা থেকে আলোচনাটি ছিল। তো যাই হোক, যদি রাষ্ট্রপতি পদে উপদেষ্টাদের কেউ আসেন অথবা নাও আসেন, তাহলেও এটা অন্তত বলা যাচ্ছে উপদেষ্টাদের কেউ না কেউ হয়তো এই সরকারের, নতুন সরকারের, আগামী সরকারের মন্ত্রিসভায় থাকবেন, এটা অন্তত বলাই যাচ্ছে। এবং সেটা বলতে যাওয়ার কারণও আছে। কারণটি হচ্ছে যে বিএনপি তার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের আগের যেসব প্রচারণা ছিল, সেই প্রচারণায় অন্তর্ভুক্তিমূলকতার কথা বারবার বলেছে। সেই অন্তর্ভুক্তির জায়গা থেকে, একটা সৌজন্যের জায়গা থেকে, একটা অলংকারের জায়গা থেকে তারা হয়তো অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে নতুন সরকারের মন্ত্রিসভায় রাখলে রাখতেও পারে। এছাড়া যে দলগুলোর সঙ্গে বিএনপি নির্বাচনী জোটে ছিল, নির্বাচনী জোটের যে ছোট দলগুলো, তাদের সবাই পার্লামেন্টে, সংসদে নির্বাচিত হয়ে আসতে পারেনি। তারপর যে কয়েকজন নির্বাচিত হয়ে এসেছেন, তাদের কাউকে কাউকে সৌজন্যের জায়গা থেকে বা অন্তর্ভুক্তিমূলক একটা সরকারের জায়গা থেকে সেটা দেখানোর জন্য হলেও বিএনপি তাদেরকে সরকারে রাখবে, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যাচ্ছে। সরকারে রাখা বলতে মন্ত্রী পরিষদে রাখবে, সেরকম একটা বলা যাচ্ছে। যদি মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে চলে যান, কিংবা যদি তারেক রহমান প্রধানমন্ত্রী পদে চলে যান, তাহলে যে দলীয় পদে শূন্যতা দেখা দেবে, শূন্যতা দেখা দেওয়ার প্রশ্ন আসছে এই কারণে যে গণভোট হয়েছে, জুলাই সনদ কিংবা সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেসব প্রস্তাবের মধ্যে একটি অন্যতম প্রস্তাব হচ্ছে যে সরকার প্রধান, দলের প্রধান থাকতে পারবেন না। সেই জায়গা থেকে সেটি এখনই বাধ্যতামূলক হয়ে গেছে এমনটি বলা যাচ্ছে না, কিন্তু বাধ্যতামূলক না হলেও বিএনপি যদি এই যে প্রস্তাব, এই প্রস্তাবের প্রতি সৌজন্য ও সম্মান দেখায়, সেক্ষেত্রে দলীয় পদ শূন্য হয়ে গেলে কে যাচ্ছেন দলীয় শূন্য পদে, দলীয় প্রধানের শূন্য পদে কে যাচ্ছেন, সেটিও কিন্তু একটি বিষয়। সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব দলীয় শূন্য পদে যাওয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি না হন, তাহলে তিনি যেতে পারেন, কিংবা সালাউদ্দিন আহমেদ আছেন, তিনিও হয়তো যেতে পারেন। আর এরকম অন্য আরো দু একজনের কথা বলা যাবে, তারাও হয়তো যেতে পারেন। সেটি আসলে বিএনপির নিতান্তই ঘরোয়া বিবেচনা, তাদের বিবেচনা, তারা কি করবেন আমরা শুধু আন্দাজি করতে পারবো, সেই আন্দাজের জায়গা থেকে বলা সেটি সেরকম হতে পারে। আবার আরো একটি বিষয়, যেটি হচ্ছে সরকার গঠন বা দলীয় পদে পুনর্বিন্যাস, যাই হোক না কেন আমরা বলবো সরকার গঠন করা খুবই সহজ, কিন্তু সরকার পরিচালনা এবং স্থিতিশীলতা বজায় রাখা খুবই কঠিন। সেই কঠিন পরিস্থিতির মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন নতুন নেতৃত্ব, নতুন সরকার প্রধান হিসেবে তারেক রহমান নিজে, এবং নতুন পরিস্থিতির বিবেচনায় অভিজ্ঞ দল হলেও সেই পরিস্থিতির মধ্যে প্রবেশ করতে যাচ্ছে বিএনপি। এখন দেখার বিষয় তারা এই অস্থিরতা, অস্থিতিশীলতা এবং নৈরাজ্যের পরে এসে যে বিপুল জনপ্রত্যাশার মাধ্যমে বিজয়ী হয়েছেন, সেই বিপুল জনপ্রত্যাশার কতটা পূরণ করতে পারে নতুন সরকার, সেটাই এখন দেখার বিষয়।